আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আজকে তোমাদের ভয়েস সেন্সের ক্লাস 8, 9, 10 ক্লাস তোমাদের স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে তোমাদের ভয়েস সেন্স সম্পর্কে বেসিক আইডিয়া দিয়েছিলাম। আজকে তোমাদের সেন্টেন্সগতভাবে ভয়েস সেন্স কীভাবে করা যায় এই বর্ণনা দেব তোমাদের। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে সকল টেন্সের গঠন অনুসারে বাক্যগুলোই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যাই হোক, আমি তোমাদের একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। তোমরা সাধারণত তিনটি সেন্টেন্স এর ভয়েস চেঞ্জ হয়। যথা ওয়ান হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, নাম্বার 3 হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, সাধারণত তিনটি সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়, যথা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমাদের কিন্তু সেন্টেন্স চিনতে হবে। যাই হোক, আমি একটা বিষয় তোমাদের বললাম যে গতকাল ক্লাসে যে সকল টেন্সের গঠন অনুসারে বাক্যগুলোই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স চিনতে সমস্যা হবে না। এখন ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে তুমি চিনবা? যে বাক্যের শুরুতে মূল ভার্ব দিয়ে শুরু হবে অথবা লেট ভার্ব দিয়ে। আমরা সাধারণত লেট বলি, অথবা লেট একটা ভার্ব, এটা লেট ভার্ব বলা হয়, অনুমতি চাওয়া অর্থে ভার্ব। তারপরে 3 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ, যে বাক্যগুলো দিয়ে প্রশ্ন করা হয়, কোনো কিছু জানতে চাওয়া হয়, জিজ্ঞেস করা হয়। এগুলো সাধারণত অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয় অথবা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়। তোমরা অক্সিলিয়ারি ভার্ব অথবা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হলে বাক্যটা, এবং সর্বশেষে থাকবে ইন্টারোগেটিভ মার্কস, প্রশ্নবোধক চিহ্ন, তাহলে বুঝবো এটা তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আগে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করাটা শিখব। আমরা গত ক্লাসে কিন্তু তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা আমি দেখিয়েছি। সাধারণত আমি তোমাদের একটা রুলস দেই। অ্যাসার্টিভ সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করার নিয়ম। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করার নিয়মটা। প্রথমে অবজেক্ট এর সাবজেক্ট ফর্ম, তারপরে নাম্বার 2 তুমি টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব, টেন্স অনুযায়ী এটা তুমি ভি ভার্ব বলতে পারো অথবা
অক্সিলিয়ারি ভার্ব বলতে পারো। 3 নম্বরে ভার্ব 3। ভার্ব 3 বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। নম্বর 4 তুমি প্রিপোজিশন হিসেবে বাই প্লাস এট, বাই আনতে পারো, এট আনতে পারো, উইথ আনতে পারো, টু আনতে পারো। নাম্বার 5 অবজেক্টের সাবজেক্ট ফর্ম। তাহলে তুমি আনবে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম। শিক্ষার্থীবৃন্দ, সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ভয়েস, আমি সাধারণত কথাটা বলার কারণ হচ্ছে একটু কিছুটা ভিন্ন ভিন্ন নিয়ম আমরা পাবো, তবে সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করার নিয়মে তুমি সর্বপ্রথম অবজেক্টের সাবজেক্ট ফর্ম আনবা। টেন্স অনুযায়ী বি ভার্ব অথবা এটাকে অক্সিলিয়ারি ভার্ব বলতে পারো। ভার্ব 3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বাই প্রিপোজিশনে বাই আনবা অথবা অ্যাড অথবা উইথ অথবা টু, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সেক্ষেত্রে একটা উদাহরণ দিই আমরা তাহলে মনে। I have written a letter. সেক্ষেত্রে নিশ্চয়ই এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিভাবে বুঝতে পারছি যে সাবজেক্ট হ্যাভ ভার্ব 3 প্লাস অবজেক্ট, এবং এটা আছে অ্যাক্টিভ সেন্টেন্সে, কারণ সকল টেন্সের গঠন অনুসারে থাকাটা সেটা অ্যাক্টিভ এবং সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা ওই অনুযায়ী অবজেক্টের সাবজেক্ট করব। তা এই লেটারের সাবজেক্ট অবজেক্ট ফর্ম হয় কি? এই লেটার টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট আমরা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এই লেটার হ্যাজ ভার্ব 3 রিটেনের ভার্ব 3 রিটেন রিটেন বাই আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এই ব্যাপারটা বুঝতে পারছো। তবে কিছু কিছু তোমাদের বিশেষ ক্ষেত্রে আমি দেখাবো, কয়েকটা রুলস দেখাবো একটু ভিন্ন, সেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো যে আমরা সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সের তোমাদের একটা গঠন, একটা রুলস আমি দিয়েছি। একটু ভিন্ন যে কয়েকটা নিয়ম আমি তোমাদের দেখাচ্ছি। যদি বাক্যটায় রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত বাক্য থাকে তাহলে এটা করার নিয়মটা আমি তোমাদের একটু বলে দেখাচ্ছি। রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত বাক্যকে প্যাসিভ করার নিয়ম। সেক্ষেত্রে রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত বাক্যকে প্যাসিভ করার নিয়ম। তোমরা আসলে কি রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত বাক্য চেনো? তোমরা আসলে আমি কয়েকটা তোমাদের দিচ্ছি, যেগুলো খেয়াল করবে। himself, herself, themselves। সাধারণত সেলফ অথবা সেলফস, ACLF অথবা ACLDS এই যুক্ত এই ওয়ার্ডে যদি সর্বশেষে এই অংশটা যুক্ত থাকে তাহলে মনে করবে এগুলো রিফ্লেক্সিভ অবজেক্ট। এই ধরনের বাক্যকে আমরা প্যাসিভ করতে যে নিয়মটা আমি তোকে দেখাচ্ছি,
শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করছো যে হি কিল হিমসেলফ, অর্থাৎ সে তাকে হত্যা করলো, নিজেকে নিজে হত্যা করলো, তার মানে হচ্ছে সে আত্মহত্যা করলো। তাহলে এখানে সেলফ যুক্ত হয়েছে, অর্থাৎ এই বাক্যটা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। এই ধরনের বাক্যকে আমরা পেসিভ করব। এখানে সাবজেক্টের কোনো সাবজেক্টটাই তোমার পেসিভের সাবজেক্ট হিসেবে থাকবে, যেমন হি। টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব, এটা হচ্ছে ভার্ব টু, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তো এখানে আসবে ওয়াজ, হি ওয়াজ। ভার্ব 3 কিল, বাই অবজেক্টটা হিমসেলফ, অ্যাক্টিভের হিমসেলফ, পেসিভেও একই হিমসেলফ থাকবে। প্রিয় শিক্ষার্থীদের যদি লক্ষ্য করো, এর আগে যে আমরা গঠন প্রণালী দিয়েছিলাম তোমাদের একটু ভিন্ন, কিন্তু এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এখানে সাবজেক্টকে সাবজেক্ট রাখলাম, টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব, ভার্ব 3 বাই যোগ করলাম, এবং অ্যাক্টিভের অবজেক্টকে অবজেক্টিভ ফর্ম রাখছি আমরা। এবারে রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত বাক্যকে পেসিভ করে নিয়ম। আচ্ছা, কিন্তু লক্ষ্য করো, ফ্যাক্টিটিভ অবজেক্ট যুক্ত বাক্যকে যেগুলো সাধারণত কিছু কিছু ভার্ব আছে যেগুলো একটি অবজেক্ট রিসিভ করে, যেমন ইলেক্ট, সিলেক্ট, nominate, call। সাধারণত এই ধরনের ভার্বযুক্ত সেন্টেন্সকেই সেন্টেন্সে ফ্যাক্টিটিভ অবজেক্ট থাকে। এগুলো আমরা পেসিভ করব। শিক্ষার্থী লক্ষ্য করো, উই সিলেক্টেড হিম এ ক্যাপ্টেন। এখানে এই যে সিলেক্টেড ভার্বটির পরে ব্যক্তিবাচক অবজেক্ট রয়েছে হিম, কিন্তু থাকা সত্ত্বেও এই বাক্যটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে নাই। এখানে তাকে আমরা নির্বাচিত করলাম, কি নির্বাচিত করলাম, একটা প্রশ্ন থেকে যায়। তাই এ ধরনের বাক্যে সাধারণত একটি অবজেক্ট বিদ্যমান থাকে। লক্ষ্য করো, উই সিলেক্টেড হিম এ ক্যাপ্টেন। এখানে হিম থাকা সত্ত্বেও, একটা অবজেক্ট থাকা সত্ত্বেও বাক্যটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে নাই, এর জন্য আমরা যোগ করলাম এ ক্যাপ্টেন। তাহলে এটা হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। এই ধরনের বাক্যকে আমরা পেসিভ করব। আমরা সাধারণত ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট থাকলে আমরা যে কোনো অবজেক্ট ধরেই পেসিভ করতে পারি, কিন্তু যখন ফ্যাক্টিটিভ অবজেক্ট থাকবে, আমরা আগে তোমাদের বোর্ডে আমি চিনেছি যে সিলেক্টেড, ইলেক্টেড, নমিনেট, কল, এই ধরনের বাক্যে দুটি অবজেক্ট থাকে।
এই ধরনের বাক্য থাকে তখন অবশ্যই আমরা ব্যক্তিবাচক অবজেক্টকে আগে সাবজেক্টে ধরে প্রেসিড করতে হবে। তাহলে টিমের সাবজেক্ট ফর্ম হচ্ছে টি। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ওয়াজ সিলেক্টেড। He was selected a captain by us. এটা কিন্তু লক্ষ্য করো, এখানে আমি যদি করি a captain was selected him by us. দ্বিতীয় নম্বরে এই প্যাসিভটা হবে না, তোমরা এই ধরনের প্যাসিভ করবে, কারণ এটা হচ্ছে তোমার ব্যক্তি অবজেক্ট যুক্ত বাক্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ভয়েস সেন্সের এই পর্যন্ত আমি রাখছি। পরবর্তী ক্লাসে তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইন্টিগ্রেটিভ নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।